You know, Armies are everything, my everything. স্বাধীনতা বলতে কি বুঝিস তুই? নিজের সীমা বোঝ। আমি শুধু তোর সীমা বেঁধে দিয়েছি যাতে ভুল পথে না যাস। আমার বউ হিসেবে তোর জায়গাটা শুধু আমার পাশেই থাকবে, অন্য কারোর সাথে নয়। তে কোনো উত্তর দিল না। তার মন বিষণ্ণ। মাথাটা জানালার কাছে ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। বাহিরের রাস্তা তার চোখের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক যেমনটা তার জীবন, যেটা এখন জঙ্কুকের শর্তে বাঁধা। গাড়ি এগিয়ে চলল। দুজনের মাঝে নীরবতা যেন আরো প্রখর হলো। ট্রাফিক সিগন্যালে এসে গাড়িটা থামলো। জঙ্কুকের চোখে পড়ল রাস্তার ধারে এক পিচ্চি ফুল বিক্রি করছে। মনে মনে ভাবলো, ফুল দিলে যদি ম্যাডামের মন ভালো হয়। তাই জানালার কাঁচটা নামিয়ে চোখের ইশারায় পিচ্চিকে ডাকলো। পিচ্চি ফুল নিয়ে জঙ্কুকের গাড়ির কাছে আসলো। জঙ্কুক পিচ্চিটির গাল টেনে দিয়ে বলল, একগুচ্ছ লাল গোলাপ আর সাদা কাঠ গোলাপের মিশ্রণে তোরা বানিয়ে ওই পাশে আমার বসে আছে দেখছো ম্যাডাম, তাকে দিয়ে এসো। মেয়েটি তাই করলো। ফুলের তোড়া বানিয়ে পাশের সাইডে গিয়ে দরজার জানালাতে টোকা দিল। জানালাতে টোকা পড়তেই চোখ খুলে তাকালো পিচ্চিটির দিকে। জানালাটা খুলে দিতে পিচ্চিটি ফুলের তোড়াটা এগিয়ে দিল। তে মুচকি হেসে ফুলের তোড়াটা হাতে নিল। তারপর আফসোসের সুরে বলে উঠল, আমার কাছে তো টাকা নেই। তোর কাছ থেকে টাকা চেয়েছে? ননসেন্স একটা। আমি তোর সাথে থাকলে তোর টাকা লাগবে না, আর না টাকা নিয়ে চিন্তা করতে হবে। তোর জামাইয়ের অঢেল আছে। জঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলল। তারপর 500 টাকার একটা নোট বের করে পিচ্চিকে দিয়ে বলল, এই পুরোটা তোমার, ওকে? আপনার মতো মানুষ হয় না, খুব ভালো মানুষ আপনি স্যার। আল্লাহ আপনাদের দুজনকে সুখে রাখুক। কথাটা বলেই পিচ্চিটা দৌড়ে চলে গেল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনার এসব করার কোনো দরকার ছিল না। আমি তো আর এসব ফুল আর টাকা দেখে সুখী হওয়ার মতো মানুষ নই। আই নো মাই গার্ল, তুই সুখী হওয়ার মতো মানুষ কিনা সেটা আমি ঠিক করব। তুই শুধু দেখবি আমি তোকে ঠিক কিভাবে সুখী রাখি বা খুশি রাখি। যে খুশি অন্যের শর্তে আসে সেটা কি খুশি হয়, না শুধু একটা বোঝা হয়? বোঝা নাকি খুশি সেটা সময়ই বলবে। তবে একটা কথা মনে রাখতে, তোর যা কিছু প্রয়োজন সেটা তোর মুখে বলার আগেই আমি বুঝে নেব। এখন এই তোড়াটা নিয়ে আমি শুধু তোর মুখে হাসি দেখতে চাই। তে মাথা ঘুরিয়ে আবারও বাইরের দিকে তাকিয়ে রইল। ফুলের তোড়াটা তার কোলেই পড়েছিল। জঙ্কুক তার প্রতিক্রিয়া দেখে আর কিছুই বলল না। তার চোখে একটা বিজয়ের হাসি ফুটে উঠল। গাড়ি সিগন্যাল পেরিয়ে আবারও চলতে শুরু করলো। তে হাত আলতো করে ফুলের তোড়া স্পষ্ট করলো। হয়তো তার মনে এক ঝলক নরম অনুভূতি খেলে গেল, কিন্তু সে তা প্রকাশ করলো না। বাড়ির সামনে গাড়িটি এসে থামলো। তে নামতেই জঙ্কুকও নামলো। জঙ্কুক থেকে ডেকে উঠলো পেছন থেকে। তে একটু ফিরে পেছনে তাকাতেই জঙ্কুক দ্রুত পায়ে তার সামনে এসে বলল, এখন গিয়ে রেস্ট নিবি, দুপুরে রাইট টাইমে খাবি। তুই খেয়েছিস কিনা আমি কিন্তু ঠিক খেয়াল রাখবো। মনে করে মেডিসিন নিবি। আর শোন, আমি সারাদিন কাজে থাকবো। এই মিটিং তো ওই মিটিং, আমার এখন এনার্জি দরকার। আমার কাছে আয়। জঙ্কুকের কথা শেষ হতেই তের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কপালে গভীর এক চুমু দিয়ে তের গলায় মুখ ডুবিয়ে দিল। গভীরভাবে একটা শ্বাস নিল, যেন জঙ্কুক এতে অনেক বেশি স্ট্রং ফিল করছিল। এতে করে তের চোখ বড় বড় হয়ে গেল। তে বিস্ময়ে তাকিয়ে রইল জঙ্কুকের দিকে। লজ্জা, রাগ আর হতবাক হওয়ার সংমিশ্রণ অনুভূতি স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখে। নিজেকে সামলে দ্রুত পিছনের দিকে সরে গিয়ে বলল, আপনি এমন করলেন কেন? আমার বউ তুই, তোকে আদর করবো না তো কাকে করব? এটা তো আমার অধিকার। আপনার অধিকার মানে তো এই নয় যে আপনি আমার ইচ্ছাকে উপেক্ষা করবেন। তোর ইচ্ছার কথা আমি ঠিকই বুঝিতে, তবে যত দ্রুত তুই এটা মেনে নিবি ততই ভালো। আমার ভালোবাসা জোর করে নয়, তুই একদিন এটা নিজে থেকেই চাইবি। তে কিছু না বলে দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। তার মনে এক অজানা অস্বস্তি। জঙ্কুকের আচরণে সে নিজেকে অদ্ভুত এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে ফেলছে। জঙ্কুক তের যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে উঠে বলল, তোমাকে আমি আমার এই বাহু ডোরেই বেঁধে রাখবো সোনা। আজ রাতেই তোমাকে আমি আমার খাঁচায় বন্দি করব, নয়তো তোমাকে হারিয়ে ফেলার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে। জঙ্কুক গাড়ি নিয়ে অফিসের দিকে চলে গেল। সেদিন মিটিংগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ।
আর সে জানতো তার এই সময়টা এখন কাজে ডুবে থাকার সময়। অফিসে পৌঁছানোর পর সে তার কাজের মধ্যে পুরোপুরি ডুবে গেল। ফোন, ইমেল, মিটিং এসব সবকিছুই তার মনোযোগ ছিল, কিন্তু মনের এক কোণে তের কথা ঘুরছিল। তের মুখ, তার নীরবতা, চোখে জ্বলন্ত প্রশ্ন সবকিছুই তার মনে এক আকস্মিক অনুভূতি তৈরি করছিল। জঙ্কক মিটিংয়ের দিকে সম্পূর্ণ মনোযোগ দিল। তার ভেতরে উদ্বেগ এবং চিন্তা থাকা সত্ত্বেও সে জানতো এই মিটিং তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্তের পরিণতি তার ভবিষ্যতের উপর নির্ভর করবে। মিটিংয়ের শুরু থেকেই সে লক্ষ্য করলো অংশগ্রহণকারীরা তার দিকেই উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে, অপেক্ষা করছে তার পরবর্তী নির্দেশনার জন্য। সে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কণ্ঠে বিষয়গুলো উপস্থাপনা করতে শুরু করলো। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজকের মিটিংয়ের ফলাফল আমাদের সামগ্রিক পরিকল্পনাকে সামনে এগিয়ে নেবে। আমাদের লক্ষ্য স্পষ্ট এবং আমি নিশ্চিত যে আমরা একসঙ্গে থাকলে তা অর্জন করতে পারবো। আই থিঙ্ক আমি আপনাদের এটা বোঝাতে পেরেছি। এই প্রজেক্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর আমি আমার মতো করে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো এভরিওয়ান, ইট ক্লিয়ার? তার দৃঢ় বক্তব্য ও বিশ্লেষণী মনোভাব থেকেই সবাই বুঝতে পারল জঙ্কক তার কাজের জন্য পুরোপুরি প্রস্তুত। তার এই পেশাদারিত্বের শক্তিতে কেউ কোনো ভুল খুঁজে পেল না। এই মিটিংয়ের শেষে জঙ্কক নিজের ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করলো। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এবং সে জানতো এই মিটিং সিদ্ধান্ত নেবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। জঙ্কক কাজ করতে করতে অনুভব করলো সময়টা বেশ দ্রুত চলে গেছে। ডেস্কের সামনে বসে তার দৃষ্টি অন্য কিছু ভাবতেই বিভ্রান্ত হয়ে পড়েছিল। তবে এখন লাঞ্চের সময় হয়ে গিয়েছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবার অফিস রুমের দিকে তাকালো। কিছু মুহূর্তের জন্য থেমে রইল, তারপর নিজের দৃষ্টি সোজা করে লাঞ্চ রুমের দিকে পা বাড়ালো। তার মনোযোগী মিটিং আর কাজের মাধ্যমে কিভাবে যে সময় চলে গিয়েছে সে নিজেও অবাক। কিন্তু এখন মনে হলো একটু বিরতি নেওয়া উচিত। শরীর আর মন কিছুটা সতেজ হলে কাজের ফলাফলও আরও ভালো হয়ে আসবে। লাঞ্চ রুমে পৌঁছানোর পর জঙ্কক নিজের পছন্দের খাবার নিয়ে একপাশে টেবিলে বসলো। কিছুক্ষণ মাথা ফাঁকা করে একটু বিশ্রাম নিল। বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিল। কাজের মেয়েদের মধ্যে একজন এসে ফোন রিসিভ করে বলল, তোমাদের ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডাম তো ঘুমাচ্ছেন, আর সেই যে এসে ঘুমিয়েছে আর ওঠেননি। ও ওকে, এক কাজ করো, ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে খেতে বলো। বলো স্যার বলেছেন। কিন্তু স্যার, ম্যাডাম তো একটু অসুস্থ আর সকাল থেকে ওনার মেজাজটা অনেক খারাপ ছিল। তুমি শুধু বলো আমি বলেছি, আর বেশি কিছু নয়। কাজের মেয়েটা রয়ে গেল কিছুটা বিভ্রান্তে। তবে জঙ্ককের নির্দেশ না মানলে তার যে কি পরিণত হবে সে সেটা জানতো। তাই সে ফোনে কথা বলা শেষ করে ঘরটার দিকে চলে গেল দেখে ঘুম থেকে ওঠানোর জন্য। জঙ্কক ফোন রেখে নিজের কাজে মনোযোগী হলো। তবে মনে মনে তের প্রতি কিছুটা চিন্তা ছিল তার। ওহ তে, তুমি নিজেকে একটু শক্ত করো। তুমি নিজেকে শক্ত না করতে পারলে এই ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে যাবে। কথাগুলো ভাবছিল আর জঙ্কক তার কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিল। তাকে বাসায় যেতে হবে। মেয়েটির ডাকে তে আস্তে আস্তে চোখ খুলল। তার চোখের কোণে ঘুমের ছাপ স্পষ্ট ছিল। একটু নাড়াচাড়া করে সে বিছানায় বসে রইল। শরীরটা শক্ত হয়ে গেছে তার। মনে হচ্ছিল যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। কাজের মেয়েটি তের কাছে এসে বলল, ম্যাম, স্যার বলেছেন আপনাকে লাঞ্চ করতে হবে। একটু উঠুন প্লিজ, ফ্রেশ হয়ে নিন। তুমি যাও, আমি আসছি। তার চোখে কিছুটা শূন্যতা ছিল, যেন কিছু বলতে চাইলো, কোনো শব্দ বের হচ্ছিল না। মেয়েটিকে কথাটা বলে তে ফ্রেশ হতে চলে গেল। তে ফ্রেশ হয়ে নিচে নেমে ডাইনিং টেবিলে বসলো। কিছুক্ষণ পর কাজের মেয়েটি এসে তার সামনে খাবার রেখে গেল। তে চুপচাপ খেতে শুরু করলো। তবে তার মন একবারেই শান্ত ছিল না। চিন্তা আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে সময় কাটছিল। এর মধ্যেই ল্যান্ডলাইনে ফোন এলো। কাজের মেয়েটি রিসিভ করলো। রিসিভ হতেই জঙ্ককের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, আমাদের ম্যাডাম উঠেছেন? জি স্যার, ম্যাডাম উঠেছেন, খাচ্ছেন উনি। ম্যাডামকে ফোনটা দাও। সার্ভেন্ট মেয়েটি তের সামনে গিয়ে ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাম, স্যার কল করেছেন, আপনার সাথে কথা বলবেন। তের অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা ধরলো। তারপর কানে নিতেই ওপাশ থেকে জঙ্কক বলল, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিস, আর আজ রাতে তোর উপর দিয়ে ধকল যাবে,
তাই শক্তি সঞ্চয় করে নিয়ে সাবধানে থাকিস। আমি এসে না হয় তোকে অসাবধান বানাবো। কথাগুলো বলেই ফোনটা কেটে দিল জঙ্কুক। তপ্ত শ্বাস ফেলে ফোনটা কাজের মেয়েটির হাতে দিয়ে দিল। তে ধীরে ধীরে চেয়ারের পেছনে হেলনা দিল। জঙ্কুকের কথাগুলো তার মনে ভয় আর অস্বস্তির একটা দাগ কাটলো। সে চেষ্টা করছিল স্বাভাবিক থাকতে, কিন্তু তার হাতের আঙুলগুলো নিজের অজান্তেই টেবিলের ওপর ঘুরঘুর করছিল। খাবারের প্লেটে রাখা চামচটি সে কয়েকবার নাড়াচাড়া করলো, কিন্তু তার মুখে আর কোনো খাবার তোলা হলো না। সার্ভেন্ট মেয়েটি ফোনটা রেখে তের দিকে আবারও আসলো। তাকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনার কিছু লাগবে? তে মাথা নেড়ে না বলল। তার কণ্ঠ থমথমে ছিল। কাজের মেয়েটি ফিরে যেতেই তে চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠল। সে জানালার দিকে এগিয়ে গিয়ে বাড়ির দিকে তাকালো। দূরের সূর্যের আলো একটু একটু করে ম্লান হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন সন্ধ্যা কোনো এক অজানা অন্ধকারের বার্তা নিয়ে আসছে। তে গভীর শ্বাস ফেলে নিজের দুটো হাত বুকের কাছে মুঠো করে ধরল। তার ভেতরে ভয় আর চিন্তার মাধ্যমে একটা যুদ্ধ চলছিল। মনে মনে বলল, আমি কি আসলেই আর পালাতে পারবো না? নিয়ন্ত্রণের বেড়াজাল কি চিরকালীন? নিজেকে শক্ত করার চেষ্টা করে তে ধীরে ধীরে সিঁড়ির দিকে এলো। সে নিজের রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু প্রতিটা ধাপ যেন তার কাছে কঠিন হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা কোণ তাকে তার অক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কোনো রকমে সিঁড়িটা শেষ করে তে ধীরে পায়ে তার রুমে চলে এলো। দরজা বন্ধ করে বিছানায় বসতেই যেন তার পুরো পৃথিবীটা ভার হয়ে আসছিল। মাথায় হাত দিতে সে অনুভব করলো তার মাথা খুব বেশি ব্যথা করছে। মনে হচ্ছিল যেন হাজারো চিন্তা আর আতঙ্ক মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে ধীরে ধীরে বালিশটা মাথায় রাখলো, চোখ বন্ধ করলো। তার মনের ভিতরে অশান্তি আর থামছিল না। জঙ্কুকের কথাগুলো তার বারবার কানে বাজছিল। আজ রাতে তোর উপরে ধকল যাবে, শক্তি সঞ্চয় করে নে। এই কথাগুলো তার মাথার ব্যথা আরো বাড়িয়ে দিচ্ছিল। তে ঘরে নিস্তব্ধতায় ডুবে রইল। বাতাসে যেন তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। সে চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। নিজের পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছিল, কিন্তু এই চিন্তা আরও তাকে অন্ধকারের দিকে নেমে নিয়ে আসলো। নিজেকে শান্ত করার জন্য সে আলতো করে চোখ বুজে কিছুক্ষণ শুয়ে রইল, কিন্তু তার চিন্তাগুলো এক মুহূর্তের জন্য থামছিল না। মনে মনে বলল, এই ঘর, এই পরিবেশ, সবকিছু যেন আমাকে গ্রাস করে ফেলছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। জঙ্কুক তার গাড়ি নিয়ে বাসার মেন গেটে পৌঁছালো। কলিং বেল বাজাতেই সার্ভেন্ট মেয়েটি গিয়ে দরজা খুলে দিল। জঙ্কুক ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের ম্যাডাম কোথায়? স্যার, ম্যাম তো দুপুরের দিকে খেয়ে রুমে গিয়েছিলেন, তারপরে আর বের হয়নি, সম্ভবত ঘুমাচ্ছেন। জঙ্কুক এক পলক তাকিয়ে দেখলো মেয়েটিকে, তারপর হাতের শপিং ব্যাগগুলো সামলে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে তার জুতের আওয়াজ ঘরের নীরবতাকে ভেঙে দিচ্ছিল। উপরে গিয়ে দরজার সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল জঙ্কুক। তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। শপিং ব্যাগটা হাতে ধরে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঢুকে দেখলো তে বিছানায় শুয়ে আছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। জঙ্কুক চুপচাপ তের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ তের শ্বাস নেওয়ার ওঠানামা শুনলো, দেখলো তেকে। তারপর বিছানার পাশে রাখা চেয়ারটাতে গিয়ে বসে বলল, তে ওঠ, তোর হাজবেন্ড আসছে। কোথায় দেখভাল করবি তা না, পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। তার ক্লান্তি মাখা মুখটা কিছুটা বিরক্ত ছাপ ফুটে উঠল, কিন্তু সে কিছু না বলে চুপচাপ উঠে বসার চেষ্টা করলো। জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, এখনো বসে আছিস কেন? যা, আমার জন্য কফি নিয়ে আয়, আমি ফ্রেশ হয়ে আসছি। তে কোনো কথা বলল না। ধীর পায়ে উঠে রান্নাঘরের দিকে রওনা দিল। তার চোখে ক্লান্তি স্পষ্ট, তবে তার অভিব্যক্তিতে কোনো অভিযোগের ছাপ ছিল না। রান্নাঘরে ঢুকতেই কাজের মেয়েটি এসে তার দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি কিচেনে কিছু লাগবে? না, তোমরা তোমাদের কাজ করো, আমি তোমাদের স্যারের জন্য কফি বানাচ্ছি। সার্ভেন্ট মেয়েটি মাথা নেড়ে নিজের কাজে মন দিল। তে ধীরে ধীরে কফি বানানোর উপকরণগুলো বের করতে লাগলো। তার মনে এক অজানা অস্বস্তি কাজ করছিল, তবে সে সেটা আড়াল করে কাজে মন দেওয়ার চেষ্টা করলো। তে কফি বানানো শেষ করে মগটা হাতে নিল। উপরে যাওয়ার সময়
হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে এক মুহূর্ত থেমে মগের দিকে তাকিয়ে থাকলো, এরপর নিজের মুখ থেকে হালকা একটু থুতু ছিটিয়ে দিল কফির মধ্যে। মনে মনে বলল, খা খবিস বেটা, আমাকে তো অনেক জ্বালাচ্ছিস, এবার এটা খা, বুঝবি খেলা। তার ঠোঁটে এক চিলতে দুষ্ট হাসি ফুটে উঠল। নিজেকে সামনে নিল যেন এমন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে ওপরে জঙ্কুকের রুমের দিকে রওনা দিল। কফি নিয়ে জঙ্কুক ধীরে ধীরে জঙ্কুকের রুমে ঢুকলো। জঙ্কুক তখন বিছানায় হেলান দিয়ে মোবাইল দেখছিল। তে তার সামনে গিয়ে কফির মগটি রেখে বলল, আপনার কফি। তুই বানিয়েছিস? আশা করি ভালোই হবে। তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে এক ধরনের হাসি লুকিয়েছিল, তবে সেটা বাইরে প্রকাশ পেল না। জঙ্কুক কফির মগটা তুলে এক চুমুক দিল, তারপর মুখটা একটু বাঁকিয়ে বলল, আজ কফির টেস্টটা কেমন আলাদা লাগছে, হোয়াই? এটা নতুন ব্র্যান্ডের কফি দিয়েছি, তাই হয়তো এমন লাগছে। ও ওকে, আচ্ছা ওখানে দেখ, তোর জন্য শাড়ি আর কিছু অর্নামেন্ট রাখা আছে। এসে যেন দেখি তুই সুন্দর করে রেডি হয়ে আছিস রাতের জন্য। কোনো প্রকার তালবাহানা আমি শুনবো না। নাও ইউ গট ইট।